নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। এসআইআর নিয়ে বিশেষ করে লজিক্যাল ডিসপেন্সে পরে যে অ্যাডজুডিকেশন এবং তারপরে এই বিচারাধীনের ক্ষেত্রে যেভাবে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে আমাদের রাজ্যের স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত এবং সিইও মনোজ আগরওয়ালের যে ভূমিকা নিয়ে আমরা বারবার প্রশ্ন তুলছি। এখন তো আমার মনে হচ্ছে যে পলাশির যুদ্ধে মির্জাফরের যে ভূমিকা ছিল, ভার্চুয়ালি আই এম সরি টু সে, খড়গপুর আইআইটি থেকে পাশ করে একজন কৃতি আইএস অফিসার সুব্রত গুপ্ত আজকে সেই ভূমিকা নিয়েছেন। কারণ তিনি বাঙালির সাথে বিশ্বাসঘাতকতা করছেন। অ্যাকচুয়ালি এই যে অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীনে কত লোককে শুনানি হয়েছে তিনি বলতে পারছেন, কতজনের নাম বাদ গেছে বলতে পারছেন না, এবং বলছেন এটা তো আমরা কিছু করি না। তার কথার মধ্যে অসঙ্গতি, এবং সেই অসঙ্গতি যখন ধরা পড়ছে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই ঘটনা যখন ঘটেছিল মঙ্গলবার রাত্রিবেলা, বুধবার দিন দুপুর থেকে ইলেকশন অফিস, পশ্চিমবঙ্গের চিফ ইলেকশন অফিসারের যে অফিস, সেখানে সাংবাদিকদের অবাধ প্রবেশ এবং প্রশ্ন করার উপরে কার্যত নিষেধাজ্ঞা জারি হয়েছে। দেখুন, আপনাদের একটা ছোট গল্প বলি যে মির্জাফর কিন্তু যুদ্ধে লড়েননি, সৈন্যদের দান করিয়ে রেখেছিলেন। আর তার সাথে ছিলেন কারা? জগৎ শেঠ, রায় দুর্লভ, উমিচাঁদ, কৃষ্ণচন্দ্র, যে কৃষ্ণচন্দ্রের বংশের বৌমা বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন। এখন ঘটনা হচ্ছে তারা আমাদের রাজ্যটাকে একটা বনিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দিয়েছিলেন। আজকে ইলেকশন কমিশন, যাদের কাছে নিরপেক্ষভাবে এই এসআইআর করার দায়িত্ব, বিশেষ করে যখন লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো তখন যেভাবে নাম বাদ গেল, এবং এখনো পর্যন্ত স্পষ্ট নয় 1,45,00,000 মানুষকে যখন ডাকা হয়েছে তার মধ্যে থেকে বহু 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 লক্ষ লক্ষ মানুষ ডিলিট হয়েছে, সেই সংখ্যাটা কত সেটা অবধি তারা জানেননি। তারা জানেন না বা জানাননি যে 32 লক্ষ বা 30 লক্ষ যাদের বিচারাধীনদের নিষ্পত্তি হয়েছে তার মধ্যে কতজনের নাম বাদ গেছে সেটাও জানাননি। এবং আমরা কতগুলো তথ্য পরিসংখ্যান তুলে ধরবো। আমাদের মধ্যে আলোচনার জন্য উপস্থিত আছেন সুমন সেনগুপ্ত। আমি সুমনকে ধন্যবাদ জানাই। সুমন, অনেক ধন্যবাদ। সুমন, দেখো, আমাদের এই আলোচনাটা আমরা এগিয়ে নিয়ে যাব, এবং তুমি এই ব্যাপারে লিখছো, বলছো, বিচারাধীন ভোটার অধিকার মঞ্চের সাথে যুক্ত হয়েছো। তার আগে আমার মনে হয় যে সুব্রত গুপ্ত, তুমি জানো নিশ্চয়ই গতকাল কি বলেছিলেন, আমরা সেই ভিডিওটা দেখাবো। এরা এরকম কোনো আমি তথ্য পাইনি যে এরা দেখেন। কোনো সময় হয়তো ওয়েবসাইট পাওয়া যায়নি, সেটা হতে পারে, কিন্তু জেনারেল ভাবে কিন্তু চেক করা যাচ্ছে। 29 লক্ষ যেটা গতকাল অব্দি ডিসপোজড হয়েছিল সেই পুরোটাই কি স্যার পাবলিশ? যেটা ওরা ডিজিটালি সই করে দিয়েছেন, ওনারা আমাদের জানাননি যে কত সই করেছেন। আচ্ছা, যতগুলো ওরা ডিজিটালি সই করেছেন সবটাই পাবলিশ। স্যার ইসিআই বলছে সিইও দপ্তর জানে, সিইও দপ্তর বলছে ইসিআই জানে, হাইকোর্ট জানে। কোথাও কি কোনো দায় ঠেলাঠেলি হচ্ছে? না, এটার মধ্যে কিছু নেই। এটা তো আমরা এখান থেকে করছি না। আপনারা তো জানেন যে সার্ভারটা দিল্লিতে, ওরা ওখান থেকে করছে। স্যার, কমিশন তো পাবলিশ করছে, কমিশন মানে রোল দেখা যাচ্ছে না, ডাউনলোড করা যাচ্ছে না, এরর বিধানসভা দেখা যাচ্ছে না স্যার এখনো অবধি সাকসেসফুলি, কিন্তু তাও ডাউনলোড ক্যাপচার ইনভ্যালিড বলছে। স্যার, বসিরহাট থেকে একটা কমপ্লেন আসছে 340 জন আমি খোঁজে দেখবো। আপনারা বলছেন যে এটা পাওয়া যাচ্ছে না, কিন্তু আমি সকালে যখন চেক করতে বলেছিলাম তখন আমি পেয়েছিলাম যেগুলো পাওয়া যাচ্ছে, ডাউনলোড করা যাচ্ছে। কিন্তু একাধিক বিধানসভা দেখা যাচ্ছে না এখনো অবধি। স্যার, বসিরহাট বিধানসভা না, এটা কোন বিধানসভা দেখা যাবে কোন বিধানসভা দেখা যাবে না এটা তো আমরা বলতে পারবো না। যেগুলো সই করে দিয়েছেন ওনারা ডিজিটালি সেগুলো দেখা যাবে। বিষয়টা হচ্ছে অ্যাডজুডিকেশনটা অনলি ফর ওয়েস্ট বেঙ্গল, তাহলে ওয়েস্ট বেঙ্গলের সিইও বিষয়টা কেন ক্লিয়ারলি জানবেন না, এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে। কেন হবে না? এরকম একটা মেসেজ দিচ্ছে। হ্যাঁ, তো নো, এটা তো বলেই দিচ্ছি ক্লিয়ারলি, নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট টিল 5 PM অন 23rd। 5টা অবধি ওরা অপেক্ষা করেছে, 5টা অবধি যা যা সই হয়েছে সেগুলো তুলে দিয়েছে। এবার আগামী সপ্তাহে যেগুলো ডিসপোজ হবে সেগুলো আগামী শুক্রবার উঠে যাবে। স্যার, বসিরহাট বিধানসভা 340 জন অ্যাডজুডিকেশনে ছিল, 340 জনের নাম বাদ, এমনকি বিএলওর নামও বাদ চলে গেছে। অভিযোগ করছে তারা যে কিভাবে এটা সম্ভব। বিএলও বলছে আমার সব ডকুমেন্টস আছে। এটা তো যারা অ্যাডজুডিকেশন করেছেন তাদের প্রশ্ন করতে হবে। কিন্তু প্রচুর ফোন আসছে আজকে, যেমন আমাদের অপশন স্যার সিইও অফিস জানবে না কেন? স্যার এই বিষয়টা সিইও অফিস জানবে না কেন? আমরা যদি রোল দেখতে চাই আমরা রোল দেখতে পারবো। কিন্তু আপনি যেটা বলছেন যে
স্ট্যাটিস্টিক্স যে কত এন্ট্রি হয়েছে এটা আমাদের তো ব্যাপার নয়, আমাদের তো যে যে রোল এসছে সেই রোল তো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটা টোটাল আমরা- কত ডিলিশন কি অ্যাজ অন ডেট সেরকম কোনো ফিগার পাওয়া যাবে মানে? আচ্ছা, বা কোন কোন বিধানসভা আমি এইটুকু publish বলতে পারি হলো? যে প্রায় 30 লক্ষ নিষ্পত্তি হয়েছে, এটা আমরা পেয়েছি, আর ডিলিট মানে জানতে পেরেছি। আর ডিলিটটা 10 লক্ষ আমরা গত সপ্তাহে জেনেছিলাম, তো কত হতে পারে ডিলিট? এই আন্দাজে কিছু বলা নেই। আগামী শুক্রবারের মধ্যে কি পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে? হ্যাঁ শুক্রবারই বেরোবে। স্যার কোনো press note দেওয়া হবে? শুক্রবারের মধ্যে আরো যে 4-5 দিনে যা হিয়ারিং হবে সেটার নিষ্পত্তি যেগুলো হবে সেগুলো বেরোবে, মানে এই ফ্রাইডে যেটা থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তুমি নিশ্চয়ই ভিডিওটা শুনতে পারলে যে সুব্রত গুপ্ত প্র্যাকটিক্যালি কি বলেছেন। অদ্ভুত ভাবে তিনি বলছেন আমাদের হাতে কিছুই নেই। যখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনারা দায় ঠেলছেন দিল্লির ওপরে, দিল্লির ইলেকশন অফিস তারা দায়টা ঠেলছে আপনাদের ওপরে, তখন আপনি বলছেন এটা কোর্টের ব্যাপার। এই যে একটা অসম্ভব একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করছো? কারণ আমি পরিষ্কার মনে করি রাজ্যটাকে বিজেপির হাতে তুলে দেওয়ার জন্য ইলেকশন অফিস, এখানে সিইও এবং মনোজ আগরওয়াল, সুব্রত গুপ্ত অ্যান্ড কোং অথবা গ্যাং বলা চলে, তারা যে ভূমিকা পালন করছে সেটা একেবারে 1757 সালে পলাশির যুদ্ধের সময় ঠিক মির্জাফর বাহিনী যে ভূমিকা পালন করেছিল সেইটাই। তোমার কি মনে হচ্ছে? দেখুন, একটা কথা পরিষ্কার, সেটা হচ্ছে যে গত পরশুদিন একটা চিঠি নির্বাচন কমিশন দপ্তর থেকে কেরালার রাজনৈতিক দলগুলোর কাছে যে পৌঁছে গেছে, সেই চিঠিটার মধ্যে নির্বাচন কমিশনের চিঠি, তার মধ্যে বিজেপির ছাপ দেওয়া একটা চিঠি। এবার সেইটা তারপরে নির্বাচন কমিশন বলেছে যে ওটা নাকি ক্লারিক্যাল মিস্টেক হয়েছে, অসাবধানতা বশতটা হয়েছে। তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে দেখা গেছে যে মানুষটি এই কাজটি করেছিলেন তাকে সাসপেন্ড করা হয়েছে। তারপরে যেটা হয়েছে, নির্বাচন কমিশন বলেছে যে আমরা এটা ভুল করে ফেলেছিলাম, ওটা 2019 সালে একটি চিঠি আমাদের কাছে বিজেপির তরফ থেকে এসেছিল, সেটা আমাদের ফাইলে ছিল, আমরা ভুল করে এটা পাঠিয়ে ফেলেছি। এবার একটা নির্বাচন কমিশন হওয়ার কথা হচ্ছে সবচেয়ে নিরপেক্ষ একটি সংস্থা যে নির্বাচনকে চালিয়ে নিয়ে যাবে, সেখানে এইরকম একটি ভুল, এবং এখানেই বিষয়টা শেষ নয়। বিষয়টা যখন এটা জানাজানি হওয়ার পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই নিয়ে কথাবার্তা হচ্ছে এবং রাজনৈতিক দলেরা বারবার করে জ্ঞানেশ কুমারের কপালে পদ্মচিহ্ন এঁকে ছবি দিচ্ছেন, এই সমস্তগুলো যখন হচ্ছে, তখন নির্বাচন কমিশনের তরফ থেকে তখন অমিত মালব্য মানে বিজেপির আইটি সেলের প্রধান বলছে এটা ফেক নিউজ। মানে তাল মিলের অভাব করছে। মানে চুরি করতে গেলেও যেটা লাগে সেটা হচ্ছে মাথাটা ঠান্ডা করে চুরিটা করতে হয়, সেই তাল মিলেরও অভাব হচ্ছে। একটা লোকের পকেটটা মেরেছে, সেই পকেটটা মেরে এবার অন্য লোকের কাছে পাস করার আগে মাঝখান থেকে টাকাটা পড়ে গেছে। এবার সেইটা দেখতে পেয়ে যখন বলছে এটা তো আমার টাকা, তখন বলছে না এটা ওই মিথ্যে টাকা, আমার টাকা, মানে গুলিয়ে ফেলেছে, সমস্ত কিছু মোটামুটি গুলিয়ে ফেলেছে। এবার এই একটা ঘটনা যখন ঘটছে, তখন নির্বাচন কমিশনের যিনি এখানকার দায়িত্বে আছেন মনোজ আগরওয়াল কিংবা সুব্রত গুপ্ত, তাদেরকে আপনি নিরপেক্ষ বলবেন, সেটা মানে খুব অবাক করা বিষয়। এরা কেউই এখন আর নিরপেক্ষ নয়, এরা সবাই বিজেপির শাখা সংগঠন হিসেবে কাজ করছে। একমাত্র 294টা কেন্দ্রে একমাত্র প্রার্থী হচ্ছেন জ্ঞানেশ কুমার, আর কেউ প্রার্থী নেই। আমি মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর আসছে যে এই যে গোটা বিষয়টা, আপনি সুব্রত গুপ্তকে বলছেন, আমি বলছি সুব্রত গুপ্ত শুধু নয়, এবং এই যে যারা মানে উনি বাঙালি হিসাবে উনি একটা আসলে অনেক একজন মানুষ, একজন মানে এআরও, উনি কিন্তু রিজাইন দিয়েছেন যে আমার যাই হোক না কেন আমি এইটা করতে পারবো না, বাঙালির সঙ্গে এই বিশ্বাসঘাতকতা আমি করতে পারবো না বলে তিনি রিজাইন দিয়েছিলেন। আর সুব্রত গুপ্ত সেই সব সমস্ত কিছু জেনে প্রথম দিন তো উনি বললেন যে আপনার ভিডিওটা দেখালেনও, যে বললেন যে আমার জানা নেই। মনোজ আগরওয়ালা বলছেন জানা নেই। তাহলে আপনারা তো দায়িত্বে আছেন গোটা ইলেকটোরাল রোলটাকে মানুষের সামনে প্লেস করা এবং মানুষকে দেখানো, একটা স্বচ্ছতার সঙ্গে একটা ভোটার তালিকা প্রস্তুত করা, এটা তো আপনাদের দায়িত্ব। আপনি যদি বলেন যে 60 লাখ অ্যাডজুডিকেশনের মধ্যে 32 লাখ হয়েছে, 29 লাখ দেখা হয়েছে, আমি জানি না কতজন পাস করলো, আপনি হচ্ছেন হেড এক্সামিনার,
আপনি বলে দিচ্ছেন আমি জানি না কতজন পাস করলো, তাহলে কথাটার মানে কি? মানে যে কোনো পরীক্ষার, মানে এই মাধ্যমিকের শিগগিরই ফলাফল বেরোবে। হ্যাঁ, তার মধ্যেও ইন্টারেস্টিং, ওরা বলছেন অ্যাকচুয়ালি 10 লাখের তথ্য আমাদের কাছে এসছে, সাইন ইন করেছেন বিচারকরা, তাহলে এবার অ্যাকচুয়ালি গোটা বিষয়টা মানে মানে কি? ফ্যালাসিটা ভাবা অপরিষ্কার যায় না। একটা বিষয়, যেখানে স্বচ্ছতার সবচেয়ে বেশি আমাদের দাবি হওয়া উচিত, সেখানে গোটাটাই অস্বচ্ছ। একটু আগে মানে এই অনুষ্ঠানের আগে আমার কাছে একজন ফোন করেছিলেন, তিনি বলছেন যে উনি মুর্শিদাবাদের একজন বাসিন্দা, উনি বিদেশ গেছেন, তার পাসপোর্ট আছে, তার ব্লকের তার গ্রামের সবাই বাদ, অ্যাডজুডিকেশন হয়ে আছে, এবং তিনি বুঝতেই পারছেন যে আমাকে জিজ্ঞেস করছেন কি করব, কিছু কি করণীয় আছে। এবার এই প্রশ্নের কোনো উত্তর না আমার কাছে নেই। গত পরশু রাত্রে আমি একটু বলে নিই জাস্ট, গত পরশুদিন রাত্রিরে যখন সবার নাম অ্যাডজুডিকেশনে চলে গেল, আমি অসম্ভব খুশি হয়েছিলাম যে 7 কোটি মানুষের নাম যদি অ্যাডজুডিকেশনে চলে যায়, তাহলে এই গোটা বিষয়টার একটা ক্ষোভে ফেটে পড়বে। এবার এইটা করতে গিয়ে তারা ভেতরে আরো কিছু গোলমাল করেছেন নাকি, এবং সবাই তো সচেতন নন, সবাই তো দেখবেনও না। আমার নামটা আমি নয় কালকে রাত্রিরে পরীক্ষা করেছি, পরশু রাত্রিরে পরীক্ষা করেছি, আমি দেখতে পেয়েছি, কিন্তু বেশিরভাগ তো দেখবেন না, তারা তো আমি তো জানবেন দেখিনি, না আমি দেখি তার নামটা আছে কি নেই। যখন ভোট দিতে যাবেন তখন যদি দেখা যায় নেই, তখন কি করবেন উনি? এবার এই গোটা বিষয়টা এত অস্বচ্ছ একটা প্রক্রিয়া, মানে আমি এরকম অস্বচ্ছ প্রক্রিয়া কোনোদিন দেখিনি, আপনিও দেখেননি, আপনার দীর্ঘদিন সাংবাদিকতার ইতিহাস আছে, এরকম একটা 38 বছর অস্বচ্ছ প্রক্রিয়া। আমি ইলেকশন কমিশন অফিস টিএন সেশনের সময় থেকে আমার সাথে ব্যক্তিগতভাবে জহর সরকার, দেবাশিস সেন, ব্যক্তিগত সম্পর্ক, আমি জহর সরকারকে এনেও ছিলাম, দেবাশিসদের সাথে একদিন কথা হচ্ছিল, যারা এখানকার সিইও ছিলেন একাধিক, বাসুদেব চট্টোপাধ্যায়, তাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক। এই রকম অস্বচ্ছ অবস্থা তখন কংগ্রেস বা তৃণমূল, কংগ্রেস ছিল, পরে তৃণমূল অনেক অভিযোগ করতো, পরে বামফ্রন্ট অভিযোগ করতো, যা ইচ্ছে এইরকম করতে অবস্থা অভিযোগ করতে পারে। কোনোদিন নেভার। রাজনৈতিক দল অভিযোগ করতে পারে। টিএন সেশন যখন ভোটার এপিক কার্ড চালু করেছিলেন, প্রচন্ড বাধার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তার মধ্যে একটা নিরপেক্ষতা ছিল। এইরকম নির্লজ্জ, পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন, এই শব্দগুলো হচ্ছে খুব শব্দ চয়ন করা। নির্লজ্জ, পক্ষপাত দুষ্ট বিজেপিকে জেতানোর জন্য এরকম নির্বাচন কমিশন আমি আজ অব্দি দেখিনি। এবং কেরালার ঘটনা ঘটছে বলে কেরালার সিপিএম বুঝতে পারছে, পশ্চিমবঙ্গের ঘটনা ঘটলে বুঝতে পারছে না। অদ্ভুত একটা জায়গা। আজকে তৃণমূলের মনে হচ্ছে যে যতই করো হামলা, জিতবে বাংলা। কি করে জিতবে আমার জানা নেই, ভোটাররা নেই, এবং ভোটাররা কোথায় গিয়ে দাঁড়াবেন। এবং সবচেয়ে আমি প্রথম আপনার চ্যানেলে আমি বোধহয় বহুবার বলেছি, আগেও বলেছি, পরেও বলবো, যে ফর্ম 6, ফর্ম 7, এই যে আজকে সোনারপুর বিধানসভাতে দেখলাম রূপা গাঙ্গুলির সঙ্গে অভয় সিং না কে অযোধ্যা থেকে এসছেন, উনি আসছেন, উনি থাকছেন, উনি ভোটার হচ্ছেন। এ কি করে সম্ভব? এটা নাকি স্বচ্ছ সংশোধনী হচ্ছে, স্বচ্ছ নির্ভুল ভোটার তালিকা হচ্ছে। উনি উত্তরপ্রদেশেও ভোট দেন অযোধ্যাতে, উনি পশ্চিমবঙ্গেও ভোট দেন সোনারপুরে। এ কি করে সম্ভব? মানে ডেমোগ্রাফি বদল করার যে কোয়েশ্চেন থেকে এসআইআর শুরু হয়েছিল, রোহিঙ্গা এবং বাংলাদেশিতে ভরে যাচ্ছে, এ তো ডেমোগ্রাফি দেখা যাচ্ছে অযোধ্যা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, যত মানে উত্তর ভারতের যা যা আছে সব এখানে এসে ভোট দিচ্ছে। তাহলে এইটা যদি ভোট দেওয়ার কেন্দ্র হয়, এটা যদি কাজ করার কেন্দ্র হয়, বাংলা যদি ভোট মানে অন্য ভোটারেরও জায়গা হয়, বাংলা তো কাজ করার মানুষ তো প্রচুর আসছেন, এটা দেখতেই পাচ্ছেন, মানে যত উবের চালক আর বিভিন্ন জায়গায় বাংলায় কাজ করার মানে ইনওয়ার্ড মাইগ্রেশন তো যথেষ্টই বেশি। ভোটারও যদি বেশি হয়, ভোটারও যদি ইনওয়ার্ড মাইগ্রেশন হয়, তাহলে কি আমার এটা এসআইআর হলো? কি যে বলা সুপ্রিম কোর্টে বলা হলো যে একটা মানুষ এক জায়গায় ভোট, একটি ভোট, বড় বড় কথা বলা হলো। বললেন আমরা সুপ্রিম কোর্ট নিয়ে এই পর্বে আসবো, এবং আমি শুধু দর্শকদের জন্য কতগুলো তথ্য দিই। আমরা দেখলাম যে বাঁকুড়া জেলার একটা স্কুলের শতকরা 90% টিচার তাদের ভোটের নাম চলে গেছে, আর ওই 90% টিচারই কিন্তু অ্যাডজুডিকেশনে পড়ে তারা ভোটার লিস্টে, তারা ভোটারই নন আলটিমেটলি। ঠিক এই এক ঘটনা ঘটেছে বারাসাতে, এক ঘটনা ঘটেছে বীরভূমে, এবং তারা অত্যন্ত ক্ষুব্ধ যে আমি ভোটারই নই, তা অথচ আমাকে
ভোট কর্মী হিসেবে আমার ডাক এসে গেছে। আমি কতগুলো তথ্য যেটুক পাওয়া গেছে বলতে থাকলে তো বিস্তারিত চলবে। বারাসতের 275 আর 276 নম্বর বুথের 68 জনের মধ্যে 64 জনের বাতিল হয়ে গেছে। 4 জন মহিলা ছিলেন, একজন বলছেন আমাদের ফ্যামিলিতে 4 জন মহিলা, 3 জনের নাম বাদ পড়ে গেছে। সুজাপুর একেবারে স্পেসিফিক করা যাক, যেখানে 75% মাইনরিটি লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল, উঠেছিল 1,34,000, তার বুথ নম্বর 3, যোগ্য 94, ডিলিট হয়েছে 472। এইরকম 10টা বুথে প্রাইমারি হিসেবে যোগ্য থেকে ডিলিট বেশি। ওই একই জেলায় মালদার মালতীপুর 50% মহিলা, তাদের নাম অ্যাডজুডিকেশনে বাদ চলে গেছে। রঘুনাথগঞ্জে 40% বাদ চলে গেছে। বসিরহাট উত্তর, যেটা নিয়ে সুব্রত গুপ্তকে জিজ্ঞেস করা হয়েছিল 5 নম্বর পার্টে, 340 জনের বিচারাধীন, বিএলও নিজের নামও বিচারাধীন। এবং সবচেয়ে যেটা ফ্যালাসি, এখনো পর্যন্ত ওরা প্র্যাকটিক্যালি বলছেন যে আমরা 10 লক্ষ নাম প্রকাশ করেছি, নিষ্পত্তি হয়েছে বলছেন 30-32 লক্ষ, আর প্রকাশ করেছেন 10 লক্ষ। 28শে ফেব্রুয়ারি বলা হয়েছিল যে যত নিষ্পত্তি হবে তাদের বলতে হবে। তাহলে নিষ্পত্তি কি করে হলো যদি 10 লক্ষ নাম থাকে? তার মানে বাকিদের নাকি জাজেরা সই করে দেয়নি, তাহলে তোমরা কি করে বলছো নিষ্পত্তি? এই প্রশ্নগুলো কিন্তু থাকছে। এবার তুমি এই প্রশ্নগুলোকে, যেটা বারবার বলছি, যে এইখানে যারা বসে আছে তারা একেবারে বিজেপির পার্ট অ্যান্ড পার্সেল, এবং বিজেপির লোকেরা পদ্ম কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাতে করে চলে যাচ্ছেন। সবাই নেমে পড়েছে ইলেকশন ক্যাম্পেনে, যেটা তুমি এবং আমি আগে বহুবার আলোচনা করেছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় নর্থ বেঙ্গল, অভিষেক ডায়মন্ড হারবার, শুভেন্দু কোথায় চলে যাচ্ছে নন্দীগ্রাম, সিপিএমও নেমে পড়েছে। অর্থাৎ এখন তো আর হাতে সময় নেই, মাত্র 1 মাস সময়। তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় কথা, সুব্রত গুপ্তকে যখন বলা হলো যে এরা বুঝতেই পারছে না, গোলাম রব্বানি, শশী পাজা, উনি বলছেন ওনারা কি জানেন যে কোন কেন্দ্রের ভোটার, মানে মন্ত্রীদের ব্যাপারে উনি প্রশ্ন করছেন কোন কেন্দ্রের ভোটার। এই অস্বাভাবিক পরিস্থিতি, মানে চোখের কি পর্দা একেবারে সরিয়ে ফেললো। আমি সত্যি কথা, এই যে মনে করুন এটা, এবং লোকজন এটাকে নিয়ে কোনো কথাও বলছে না যে এরকম নির্বাচন কমিশন। আমি কালকে যখন সবচেয়ে অবাক লাগলো, অবাক না আসলে, লোকে না সবই দেখছে, এটা আমার বারবারই মনে হয়। কারণ গতকাল রাত্রিবেলা আমি যখন ওই পোস্টটা দিলাম যে সবার নাম আমরা সবাই রাজা হয়ে গেছি, একজন আমার পরিচিত মানুষ তিনি লিখলেন এটা কি সত্যি হয়েছে? আমি তখন বললাম হ্যাঁ, সবার ক্ষেত্রেই হয়েছে। তখন বললো মানে পাগল করে দিল। তার মানে বোঝা যাচ্ছে এই যে তার রিয়াকশনটা, এবং আমি যে কথাটা বলছি, আমার কাছে তখন থেকে অনেক কটা ফোন এসেছিল, এই যে কথাটা আমি যে বলে যাচ্ছি, লোকে কেউ হয়তো বিষয়টা দেখছেন, অনুধাবন করছেন, কিন্তু এটা এত সহজে ওনারা ভাবছেন যে ওনাদেরকে কেউ দেখছে না। আসলে হয় না, আমাদের একটা কথা আছে যে আমার কাছে এক টুকরো কাপড় আছে, আমার কাছে কোনো জামা কাপড় নেই, আমি আমার কোন জায়গার অংশটা ঢাকবো? ওরা চোখটুকুও ঢাকছেন না। নির্লজ্জতার চূড়ান্ত জায়গায় চলে গেছেন একজন মানুষ। একজন আসলে চাকরি করা এক জিনিস, চাকরি করে শিরদাঁড়া খোয়ানো আরেক জিনিস। আমাকে অনেক কিছু মেনে নিতে হয়। আপনি মনে করুন আজকে যে কথাটা হয়েছে যে নির্বাচন কমিশনের দপ্তরে কোনো সাংবাদিক ঘোরাফেরা করতে পারবে না, এটা কোথা থেকে এলো? এটা কার্যকারণ আছে তো। আসলে গতকাল সুব্রত গুপ্ত অত্যন্ত অপমানিত হয়েছেন। তাকে যখন প্রশ্নটা করা হয়েছে তুমি হাসি হাসি মুখে উত্তর দিচ্ছেন। মনোজ আগরওয়ালকে যখন প্রশ্ন করা হচ্ছে তিনি বলছেন আমি কিছু জানি না। এবার মনে করুন সাংবাদিকরা অনেক কিছু করার পরেও কিছু কিছু প্রশ্ন তারা করে ফেলতে পারে, যেই প্রশ্নগুলো মানুষেরই প্রশ্ন, সেই প্রশ্নটা যখন পৌঁছায় তখন তাদের কিন্তু অসুবিধা হয়ে যায়। আমি জ্ঞানেশ কুমারকে 4টে প্রশ্ন করা হয়েছে, আমি একটি প্রেস কনফারেন্সে দেখছিলাম, জ্ঞানেশ কুমারকে 4টে প্রশ্ন করা হয়েছে। এই যে আপনার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব আছে, আপনি এই বিষয়ে কিছু বলুন। এই যে আপনি কি ফেয়ার ইলেকশন করতে পারবেন, সবাই তো আপনার বিরুদ্ধে অভিযোগ করছে। এই আরো এরকম 3-4টে প্রশ্ন করেছে। উনি লাস্টে উত্তর দিলেন আমি এই প্রশ্নগুলোর উত্তর দেবো না। এবার এইটা যদি কারোর মাথায় উনি উত্তর দেবেন না হতেই পারে, কিন্তু উনি যে স্বচ্ছ নিরপেক্ষ এটা বোধহয়
মানে ভারতবর্ষের গণতন্ত্রের কোনো একজন মানুষও, যারা গণতন্ত্রটাকে দেখেছেন, কোনো একজন মানুষও আর স্বীকার করবেন না। মানে গতকালের ঘটনা, ওই বিজেপির স্ট্যাম্পওয়ালা ইলেকশন কমিশনের চিঠি, এটা একদম মানে উলঙ্গ করে দিয়েছে নির্বাচন কমিশনকে, যে তারা মানে আর ঢাকতে অব্দি পারছেন না। মানে আর কি করে ঢাকবেন? মানে একটা মানুষ, মানে আপনি অফিসিয়াল তো আমরা চিঠি দিই, আমাকে অনেকে অনেক রকম আছে, চিঠিটার মধ্যে একটা স্ট্যাম্প দিই, আমার যখন স্ট্যাম্পটা দেওয়ার সেই স্ট্যাম্পটুকু দিই। এবার সেই স্ট্যাম্পের জায়গায় যদি অন্য কারো স্ট্যাম্প দিয়ে দিই, আমি কতটা কিভাবে কাজ করছি, এবং আমি কাজ করতে গিয়ে এটা ক্লারিক্যাল মিস্টেক, এবং এটাকেও সাপোর্ট করছেন কেউ কেউ, এটা ভুল হয়ে গেছে। মানে বিষয়টার মধ্যে আসলে মিডিয়াও আরেকটু শক্তিশালী হলে এটা কিন্তু পরিষ্কার দেখা যেত। কালকে আমি দেখছিলাম যে তথাগত রায়, মানে বিখ্যাত, তিনি নাকি রাজ্যপাল ছিলেন, তিনি বলেছেন যারা এটার বিরোধিতা করছেন, এটা নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের মাথায় কোনো বুদ্ধি নেই। এটা 2019 সালের চিঠি। আরে 19 সাল, মানে বিষয়টার ভেতরেও ঢুকছেন না যে কি হয়েছে। আমাকেও অনেকে লিখেছেন 2019 সালের চিঠি, এটা 19 সালের চিঠি নয়। 19 সালে বিজেপি একটি চিঠি দিয়েছিল, সেই চিঠির পরিপ্রেক্ষিতে অন্য চিঠি দেওয়া হয়েছে। এই যে মনে করুন আজকে নির্বাচন কমিশনের দপ্তরে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হবে না, এবার উনি একবার মানে কেন সাংবাদিক ঢুকতে দেওয়া হবে, এটার মধ্যেই লুকিয়ে আছে, হ্যাঁ, এটার আর ও মধ্যেই বলে লুকিয়ে আছে ফেলেছে, আসলে যে বিষয়টা। সুব্রত গুপ্ত অ্যাকচুয়ালি বলে ফেলেছে। হ্যাঁ, এটার মধ্যেই লুকিয়ে আছে বিষয়টা যে আমি অস্বচ্ছ, আমাকে তুমি বেশি প্রশ্ন করলে আমি আরো নাকানি চোবানি হয়ে যাবে আমার, সুতরাং তুমি বেশি প্রশ্ন আমায় করো না, সুতরাং তোমাকে আমি প্রেস কনফারেন্স করে যেটুকু বলবো সেটুকু। মানে এও হচ্ছে আরেক ধরনের মন কি বাতের কেস। মানে যখন আমার প্রধানমন্ত্রীর ইচ্ছে হবে তিনি বাণী দেবেন, অথচ বাণীর জায়গায় মানে যে আমাদের যে সমস্ত সর্বশান্ত হয়ে যাচ্ছি সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি একটু আগে একটা ভিডিও দেখছিলাম, রেখা পাত্র বিজেপির একজন প্রার্থী, তাকে প্রশ্ন করে তিনি গেছেন, তিনি প্রচার করতে গেছেন, তাকে প্রশ্ন করেছে যে আমরা তো ভোটারই নেই। এই কেন, এটা হতে পারে নাকি? মানে উনি জানেনই না যে এটা বাদ চলে যাচ্ছে। মানে এই যে একটা অংশ পুরো বাদ চলে যাবে, এবং তারা যে কি করবে, সবচেয়ে খারাপ লাগার বিষয়টা হচ্ছে যে তারা যে কি করবে আমাদের জানা নেই। এবং এইটা সবচেয়ে দুঃখজনক বিষয়, ভারতবর্ষের গণতন্ত্রে এরকম উৎসব, যে ভারতবর্ষে নাকি ভোট হচ্ছে একটা গণতন্ত্রের উৎসব, সেই উৎসবে একটা অংশের মানুষকে বাদ রেখে অন্য অংশের মানুষ সামিল হবে, এবং তারপরে সেখান থেকে একটা ফল বেরোনোর পরে রাজনৈতিক দল কে এ কিংবা বি একজন জিতে সেই উল্লাস প্রকাশ করবে, আর তার পাশাপাশি পড়ে থাকবে একটা অংশের মানুষ। সেই মানুষদের এর পরের পরিণতি কি হবে সেটা নিয়ে কেউ ভাবছে না, এবং এর পরে এটা নিয়ে কোথায় যাওয়া যাবে সেটা নিয়েও কেউ জানা নেই, এবং আজকেই এটার শেষ কিনা সেটাও আমরা জানি না, কারণ এর পরেই আসবে মানে জনশুনানি। সেই জনশুনানিতে যদি প্রশ্ন তাতে করা বলতে হয়, পারছে না, তাতে হ্যাঁ। সুব্রত গুপ্তও কোনো জবাব দিতে পারেনি যে জনশুনানিতে কি নাম আদৌ উঠবে। দেখো, ও তো হ্যাঁ। খালি বলছে পলিটিক্যাল পার্টি স্টেক আছে, ইন্ডিভিজুয়াল লোকও তো ক্যান্ডিডেট হতে পারে। আমাকে হতে পারে। আমার একজন বললেন, Candidate-এর এবং কথা তারও ছেড়ে তো দিন। রাইট আছে, তারও তো রাইট আছে, আমার তো- ওরা সেই আমার তো রাইটটাকেই স্বীকার right আছে করছেন। হ্যাঁ, আমার তো রাইট আছে ভোটটা না দেওয়ার এবং দেওয়ার। তুমি এবং আমার দাঁড়ানো। ভোটার তালিকা, হ্যাঁ, এবং এবং দাঁড়ানো। দাঁড়ানোর কথা ছেড়ে দিলাম, দাঁড়ানোর কথা আমি ছেড়ে দিলাম, আমার দেওয়ার এবং না দেওয়ার, এবং কাউকে না দেওয়ার, নোটাতে দেওয়ার, আমার প্রত্যেকটা রাইট আছে। আমি এবার সেই রাইটটাকেই উনি এক্সারসাইজ করতে দিচ্ছেন না, উনি বলে দিচ্ছেন যে এটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে আর শেষ অবধি যেতে হয় ওই ওই একই জায়গায়, সেটা হচ্ছে যে আমাদের দেশের প্রধান বিচারপতি উষ্মা প্রকাশ করছেন কেন এত লিটিগেশন আসছে। আমি কেন আমি এত- সেটাতে যাব, তার আগে দর্শকদের বলি, আসলে এটা তোমার কাছ থেকেও জবাব চাইবো, ওটা লাস্টের দিকে যাব। গত বছরের এই যে 24-এ যে লোকসভা ইলেকশন হলো, তাতে তৃণমূল পেয়েছিল 46%, কিন্তু ভোট পেয়েছিল 2,76,00,000। আর বিজেপি পেয়েছিল 39%, 39%, ভোট পেয়েছিল 2,34,00,000। অর্থাৎ দুটোর মধ্যে মাত্র 42 লাখের ব্যবধান ছিল। আবার যদি 21-এর টার্মসে দেখি, তাহলে তৃণমূলের ভোট ছিল 2,87,00,000, বিজেপির ছিল 2,28,00,000, অর্থাৎ 57,00,000। এই যে ব্যবধান, এই ব্যবধানটাকে কি কোনো টার্গেটেড ওয়েতে কমানোর জন্য
এই হ্যাঁ, প্রক্রিয়াটা এটা তো করা হয়েছে, এটা 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 এই কারণে প্রশ্নটা ইম্পর্টেন্ট। আমরা যা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত যা এসছে, যেসব আসনগুলোতে বা যে কেন্দ্রগুলোতে বিজেপি বিধানসভাগত এবং লোকসভায় জিতেছে, যে এলাকাগুলো যে জেলাগুলোতে জিতেছে, যেরকম উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, উল্টো দিক থেকে পুরুলিয়া, বাঁকুড়া বা পার্ট অফ বর্ধমান, এই অঞ্চলগুলোতে বা ঝাড়গ্রাম, এইখানে কিন্তু অদ্ভুত, বা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর একটা অংশ, এই অংশে কিন্তু অদ্ভুতভাবে এই যে বাদ দেওয়ার প্রসেস, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদেরকে বিচারাধীন করে দিল অ্যাডজুডিকেশন, সেটা ভীষণ রকম কম। আর এইটা সবচেয়ে বেশি যে জায়গাটায় হয়েছে, যেখানে বিজেপি দাঁত ফোটাতে পারেনি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পার্ট অফ বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পার্ট অফ হাওড়া, পার্ট অফ হুগলি, এই অঞ্চলে এইটা ভয়ঙ্কর রকম। অর্থাৎ একেবারেই এই ব্যবধানটা মেটানোর জন্য আমার যে আমার হারা সিট গুলোতে আমি অ্যাডজুডিকেশন এবং বাদ দেওয়ার প্রবণতাটা বেশি। আমার বেশি জেতা মানে সিটে ভয়ঙ্কর। ভয়ঙ্কর বেশি। আমার জেতা সিটে আমার ওই অ্যাডজুডিকেশন কম এবং বাদ দেওয়ার প্রবণতাও কম। এটা করতে মানে এটা করাটা খুব কঠিন নয়। এটা দিয়েও বোঝা যায় নির্বাচন কমিশনকে যে বিজেপি চালাচ্ছে, এটা দিয়েও বোঝা যায় যে একটা নির্বাচন কমিশনের আমার যে এই যে ভোটার তালিকায় আমি 12,000 ভোটে হেরেছি, আমি দ্বিতীয় নম্বরে ছিলাম, আমি 12,000 ভোটে হেরেছি। সুতরাং আমাকে অন্তত পক্ষে 30,000 ভোটকে বাদ দিতে হবে এবং অন্তত পক্ষে 5,000 লোককে ঢোকাতে হবে। এই যে অঙ্কটা, এই 30,000 বাদ দিলে আমার মার্জিনটা কোথায় যাবে এবং সেখানে আমি 5,000 ভোট দেবো, এই ক্যালকুলেশনটা করেই করা হচ্ছে। কিন্তু সবচেয়ে খারাপ লাগার বিষয়টা হচ্ছে যে এটা আজকে যদি একবার লেজিটিমাইজড হয়ে যায়, মানে মান্যতা পেয়ে যায় যে এটাই একমাত্র পদ্ধতি, তাহলে কাল সকালবেলা মানে কর্পোরেশন ইলেকশনের সময়ও আবার এসআইআর করতে পারে, পরশুদিন সকালবেলা লোকসভা নির্বাচনের সময় আবার এসআইআর করতে পারে, দিয়ে আরো যে মার্জিন গুলোতে সমস্যা আছে সেখানে আবার এসআইআর করে আবার কিছু লোককে বাদ দিতে পারে। মানে এই এসআইআর প্রক্রিয়াটা হচ্ছে বেসিক্যালি বাদ দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। সেটা বিহার থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যতেও তাই হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে অন্যান্য রাজ্যে কি এটা নিয়ে বিরোধিতা হয়েছে? কোথাও কোথাও বিরোধিতা হয়েছে, কিন্তু এই রকম বিরোধিতা আজকে দেখলাম যোগেন্দ্র যাদব বলেছেন যে পশ্চিমবঙ্গ থেকে যে বিরোধিতা হয়েছে সেটা প্রশংসাযোগ্য একটি বিরোধিতা। লোকে এটা মানতে না চাইলেও আমি স্পষ্ট মনে করি এটা সত্যি, এটা একটা বড় এখনো অব্দি একটা বিরোধিতা হয়েছে, কিন্তু বিরোধিতাটাকে সাস্টেন করা যায়নি, বিরোধিতাটাকে পলিটিসাইজ করা যায়, যেটা করা জরুরি ছিল। বিরোধিতাটা হয়েছে কিন্তু বিরোধিতাটাকে সাস্টেন করে সেটাকে পলিটিসাইজ করা, সেইটার যে কাজটা, সেই কাজটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করতে পারা যায়নি। এবং উচিত ছিল, মানে এটা আমার মনে হয় উচিত ছিল, এসআইআর প্রক্রিয়া যখন শুরু হয় তখন থেকেই মানে বিজেপি বিরোধী সমস্ত দলকে এক জায়গায় করার যে প্রবণতা, দেখুন এটা কিন্তু বাঙালিদের বাদ দেওয়ার একটা জায়গা। এখন মমতা ব্যানার্জি বলছেন এটা এখন বলার সময় নয়, এটা অনেক আগে বলার দরকার ছিল যে দেখুন এই জায়গায় লড়াইটাকে নিয়ে যেতে হবে। এবং দেখুন একজন জননেতা তো অনেক কিছু আগে রিড করার কথা, উনি রিড করতে আমি বলতে দ্বিধা নেই, উনি এইটা রিড করতে পারেননি যেটা এই জায়গায় পৌঁছাবে, অথচ আমরা কিন্তু সিগন্যাল দিয়ে যাচ্ছিলাম যে এটা কিন্তু এই জায়গায় যেতে পারে। এই জায়গায় গত 5 মাস ধরে দিয়ে যাচ্ছি এবং ওনারা ভাবছিলেন আমরা হেল্প করে দেবো, আমরা লোকে যখন যাদের নাম বাদ যাওয়ার হবে তারা ফিরে আসার পরে, এবং এখনো ফিরে আসার পরে তারা মনে করবে যে আমরা তৃণমূলের হেল্পের ফলে আমরা জিতেছি, আমরা ফিরে এসেছি। আদপে ওটা হবে না, কারণ ন্যারেটিভটা অন্য দিক থেকে সেট হচ্ছে ওভারঅল। আর সেখানে উনি লড়াইটা করেছেন, নিঃসন্দেহে লড়াই করেছেন, এটা নিয়ে আমি কেউ বলবে না, অস্বীকার করবো না, কিন্তু লড়াইটা করার দরকার ছিল হচ্ছে যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে ডেকে একটা জায়গা থেকে দেখুন এইটা হচ্ছে জায়গা, এই হচ্ছে মানুষের অবস্থা, ওরা এটা করবে, মানে সাহায্য তো নেওয়া যেত। যোগেন্দ্র যাদব, আমার সাহায্য কিংবা আপনার সাহায্য নেওয়ার দরকার নেই, কিন্তু যোগেন্দ্র যাদবের মতো মানুষ, প্রশান্ত ভূষণের মতো মানুষ, শ্যাম দিবানের মতো মানুষ, এই যে আইনজীবীরা, মেনকা গুরুস্বামীকে তো তিনি হিসেবে রাজ্যসভায় পাঠালেন, তারা তো প্লিড করছেন, তাদের সঙ্গে বসে আগে থেকে সবাই মিলে
দরকার হলে অন্যান্য রাজনৈতিক দলের থেকে মাথার সঙ্গে কথা বলে যে কারা এসআইআরটা বোঝেন। ধরুন কংগ্রেসের পক্ষ থেকে প্রসেনজিৎ বসু এসআইআরটা মোটামুটি বোঝেন, তাহলে কংগ্রেসের সঙ্গে এসে করতে পারতো যে লিয়াজও করে যে আপনারা প্রসেনজিৎ বাবুকে পাঠান, তারা কথা বলুন, কথাটা বলে একটা জায়গায় পৌঁছালে তবে গিয়ে ওই লড়াইটা অনেক বেশি ফ্রুটফুল হতো এবং সারা দেশ দেখতো যে এই একটা লড়াই বাংলা লড়লো। এবার কি হবে না হবে সেটা পরের বিতর্ক, কিন্তু এইটা একটা করার জায়গা ছিল, এটা আমার মনে হয়। হ্যাঁ, বলুন। দর্শকদের এবং তোমার তুমি যেহেতু রেগুলার আমরা এই আলোচনার তুমি আমি করেছি, আরো অন্যান্যরা এসছে, আমি অন্তত দর্শকদের একটা খবর বলতে পারি যেটা আজকে বলেই দেওয়া যায়। আমাদের যে এসআইআর নিয়ে আলোচনা, সেই এসআইআর নিয়ে আলোচনায় একেবারে সুজন চক্রবর্তী অসম্ভবভাবে আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে তাদের ঋদ্ধ করেছে, তারা জানতে পেরেছেন। সোমনাথ ভট্টাচার্য বলেছেন, এমনকি রবীন্দ্র বলেছেন, আমি নাম করেই বলছি, সৃজন ভট্টাচার্য বলেছেন, ইভেন শতরূপ ঘোষ পর্যন্ত বলেছেন সিপিএম এর। তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক আমাকে বলেছেন যে ঋদ্ধ হয়েছেন, ব্রাত্য বোস বলেছেন, শশী পাজা বলেছেন, দোলা সেন বলেছেন, তারা জানতে পেরেছেন আমাদের আলোচনার থেকে। চন্দ্রিমা জানতে পেরেছেন আমাদের আলোচনার থেকে যে এসআইআর নিয়ে সিরিয়াসলি কি হচ্ছে তারা জানতে পেরেছেন। এই দুটো পলিটিক্যাল পার্টিতে রয়েছে। কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য, শুভঙ্কর সরকার বা অশোক যে স্পোক্সম্যান হয়, তারা সকলেই বলেছেন যে আমার এই প্রসূনাচার্য জার্নালিস্ট চ্যানেলে যে আলোচনা হয়েছে তার থেকে কিন্তু এসআইআর এর গতি প্রকৃতি তারা অনেকটাই অনুধাবন করতে পেরেছে কোন দিকে যাচ্ছে। অন্তত আমার দর্শক যারা সংখ্যায় কম, বেশি তো নন, তাদের কাছে এটা একটা ভালো বার্তা, এবং দর্শকদের যতজনই দেখুক না কেন, অন্তত পলিটিক্যাল লোকেরা যারা দেখছেন তারা খুশি হয়েছেন। আমি তোমার কাছে স্পেসিফিক্যালি সুপ্রিম কোর্টের আলোচনার আগে অন্য একটা ব্যাপারে জানতে চাইবো। দেখো, প্রথম যখন হলো 58 লক্ষ তো আমরা জানতে পারলাম, তারপর লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হলো 1,45,00,000 মতো। সেই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে অ্যাডজুডিকেশনে গেল 60 লাখ, আর বাদবাকি যে সংখ্যাটা সেটা 80 লাখের মতো, 80 লাখের ওপরে। তাদের মধ্যে অ্যাকচুয়ালি কতজন বাতিল হলো? বহু লোক তো ডিলিট, সেটা কি ইলেকশন কমিশন এখন অব্দি স্পেসিফিক্যালি বলেছে? আমার কাছে নেই, কোনো তথ্য নেই কতজন এটার থেকে বাদ গেল, কতজন ওখান থেকে বাদ গেছে, কোনো তথ্য নেই। আজকের সময়টা এই কারণেই বলছি, আজকে মানে গতকাল অর্থাৎ যখন বললো এরা 10 লক্ষ হয়েছে বা 32 লাখ শুনানিতে, আশা করা যায় 10-12 লক্ষ, সেটা আশা করা যায়, 40% বাদ গেছে বলা হচ্ছে। তখন বিভিন্ন মিডিয়া, যেটা মেন স্ট্রিম মিডিয়া, তারা বলতে শুরু করলো 58 + 13, অর্থাৎ এই পর্যন্ত বাদ গেলেন 71 লক্ষ। আসলে তারা অনেক বেশি বাদ গেছেন, সেইটা কিন্তু আসছে না। এবার আরো ঘটনাটা হচ্ছে যে এবার এই মনে করুন, আমি আবারও বলছি, সেই ছোট উদাহরণ দিলে লোকে বুঝতে সুবিধা হয়। মাধ্যমিকের পরীক্ষার ফল বেরোচ্ছে, এতজন মেয়ে পরীক্ষা দিয়েছে, এতজন ছেলে পরীক্ষা দিয়েছে, এর মধ্যে এ প্রথম হয়েছে, এর মধ্যে এ প্রথম হয়েছে, এতজন ছেলে ফার্স্ট ডিভিশন গেছে, এতজন মেয়ে ফার্স্ট ডিভিশন গেছে, এই হচ্ছে মার্কস, কিউমুলেটিভ মার্কস। এইটাই তো এই সংশ্লেষণটা তো যে কোনো সময় 5 মিনিট বসলে করা যায়, এটা তো 10 মিনিটের কাজ ভাই। 32 লক্ষের মধ্যে এইটা আমি বাদ দিয়েছি, এই বাদ দেওয়ার কারণ হচ্ছে এইটা। সুপ্রিম কোর্ট তো নিজের মতো বলে যাচ্ছে, এবার আমার কারণও তো দর্শাচ্ছে না কেন বাদ দিয়েছি। এই যে আপনি সুজাপুরের উদাহরণ দিলেন, আপনি বসিরহাটের উদাহরণ দিলেন, এটা তো কারণ দর্শানোর বিষয় আছে যে কেন বাদ দিলেন। তাকে ডাকতে হবে। একটা লোকের পাসপোর্ট আছে, একটা লোকের জন্ম সার্টিফিকেট আছে, আমি নিজে দেখছি। সুজাপুরের এক ভদ্রলোক বলছেন, না সবার আছে, এটা সবার আছে, সবার পাসপোর্ট আছে, জন্ম সার্টিফিকেট আছে, বয়স হয়েছে 2002 সালে, ম্যাপিং, তা সত্ত্বেও ম্যাপ ছিল। এবার এই অবস্থায় আপনি বাদ দিচ্ছেন, তারপরেও আপনি বলছেন যে আমি ঠিক কাজ করছি, মানে হাসিটা বা হাসতে হাসতে বলছেন, মানে আপনি একটা লোককে খুন করছে, বাঙালিকে খুন করে বলছেন আমি খুন করলাম। বাঙালিকে খুন করছে, একদমই তাই, একদমই এই জন্যই তো বলছি সুব্রত গুপ্তের মির্জাফরের যে ভূমিকা, এটা পলাশী যুদ্ধের পরে ইতিহাসে লেখা থাকবে যে আপনি 60 লাখ মানুষকে, 60 লাখ বাঙালিকে বাদ দিয়ে ভোটে গেলে এটা ইতিহাসে লেখা থাকবে আপনি এটা ভুল হয়েছিল। এটা এত, এবং এর পরেও যদি তারা না আসতে পারেন যে এত কর্মকাণ্ড করে,
তারপরে তারা কি উত্তর দেবেন আমার সেটা নিয়েও আমার খুব ইচ্ছে আছে জানার। জানি না কি হবে, কিন্তু আমি সুপ্রিম জ্যোতিষী কোর্ট- নই। সুপ্রিম কোর্ট কি ভূমিকাটা যদি একটু সংক্ষেপে সুপ্রিম বল। কোর্টের কথা কি বলবো, উনি এত উষ্মা প্রকাশ করছেন কেন বাংলা থেকে লিটিগেশন হচ্ছে, উনি একটু বাংলার মাটিতে আসতে বলুন। আসলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা না অনেক ওপরে চলেন, যে কোনো বিচারপতি আসলে মনে করেন উনি সবকিছুর ঊর্ধ্বে। একবার একটু মাটিতে নামুন। আসলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা একটুখানি মানে কাগজপত্র পড়ুন তাহলেও হবে, মানে গদি মিডিয়া দেখতে হবে না, কাগজপত্র পড়লেই হবে যে এখানে অসুবিধাটা হচ্ছে, অসুবিধার কারণগুলো একটু নিজের মাথায় অ্যানালাইসিস করার চেষ্টা করুন। আর হবেই বা কি করে, 5জন জাজ সুপ্রিম কোর্টের হাত ধরাধরি করে রাম মন্দিরের রায় দেওয়ার পরে ওরকম একটা ছবি থাকলে সেই সুপ্রিম কোর্টের থেকে আপনি কি আশা করতে পারেন? একজন তারপরে আরেকজন সুপ্রিম কোর্টের জাজের বাড়িতে প্রধানমন্ত্রী আসছেন, গণেশ পুজো হচ্ছে, সেই সুপ্রিম কোর্টের থেকে আপনি কি আশা করতে পারেন? যে সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন যে উনি যে এই এত বাংলা থেকে এত কেন লিটিগেশন আসছে আমি বুঝতেই পারছি না। আরে বুঝতে হলে তো অন্তত পক্ষে ওই বললাম যে আগে একটা কথা চলতো, শুনতে খারাপ লাগতে পারে, যার নাই কোনো গতি তার হয় ওকালতি। এবার এরা যে কি ওকালতির থেকে কিভাবে জাজ হলো, কি হলো, কলেজিয়াম সিস্টেমটা কি হলো, কাকে দিল, কি কে কোন যোগ্যতায় গেল, আমি প্রশ্ন করছি। হয়তো এটা খারাপ দিকে যেতে পারে, কিন্তু তাহলেও সুপ্রিম কোর্ট যে বিচারের ঊর্ধ্বে নয়, সুপ্রিম কোর্ট যে সবকিছুর মানে ইমিউনিটি পেয়ে থাকবে, এই প্রশ্নটা করারও বোধহয় সময় হয়ে এসছে। অনেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে এইটা যে সুপ্রিম কোর্টকে প্রশ্ন কেন করা যাবে না। আপনি আজ থেকে 10 বছর পরে, আজ থেকে 5 বছর পরে যদি বলেন যে এসআইআর প্রক্রিয়াটার মধ্যে ভুল ছিল, এই 20 লক্ষ মানুষের মধ্যে, এই 60 লক্ষ মানুষের মধ্যে এখনো অব্দি 150 মানুষ মারা গেছেন, 150 কাছাকাছি মানুষ মারা গেছেন, কিংবা 150 একটু বেশি। এবার তার বাড়ির মানুষটা আপনি ভুল করলেন, সেই বাড়ির মানুষটার কি গেল? তার তো সব গেল। সেই মানুষটা যখন তার সব হারালেন, তার আশেপাশের মানুষজন তো সেই মানুষটাকে হারালেন। তো এই 60 লক্ষ মানুষের একজনও যদি মারা যান, তাহলে তার দায়টা কে নেবে? নির্বাচন কমিশন নেবে, না সুপ্রিম কোর্ট নেবে, না প্রধান বিচারপতি যিনি উষ্মা প্রকাশ করছেন তিনি তারপরে বলবেন যে আমরা ওটা বুঝতে পারিনি, সবই ওরকমই, সবই ক্লারিক্যাল মিস্টেক হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। এই যে রায়টা হওয়ার কথা ছিল যে আদৌ এসআইআরটা সাংবিধানিক কিনা, সেই রায়টা স্থগিত রেখে এসআইআর প্রক্রিয়াটাকে চলতে দেওয়া, এটাই সুপ্রিম কোর্টের সবচেয়ে বড় অন্যায় আমি মনে করি। এবং এই সুপ্রিম কোর্টের এই অন্যায়ের বিরুদ্ধে মানুষের যে কথা বলার যে জায়গাটা, সেইটাকে আরো বেশি বেশি করে মানুষ কথা বলবে, রাস্তায় নেমে যদি আন্দোলন শুরু হয় সবচেয়ে ভালো হয়। আর কি হবে কি হবে না জানি না, অনেকে অনেক রকম ভাবছেন, বাংলা বন্ধের কথা ভাবছেন, কোনো একটি গ্রামে বলেছেন যে নির্বাচনী প্রচার করতে দেব না, সবই ছোট 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 আন্দোলন, সব ঠিক আছে, কিন্তু কোথাও একটা বৃহৎ আকারে একটা না না, এই মির্জাফরদের আমার একটা কনসেনসাসে পৌঁছে একটা আন্দোলনের জায়গায় পৌঁছাতে হবে। আমরা দীর্ঘ আলোচনা করলাম। আমার শুধু একটাই কথা বলার, যেটা প্র্যাকটিক্যালি মির্জাফরদের কিন্তু স্বরূপ চিহ্নিত করার এখন সময় এসে গেছে। সুমন, এটা তুমি ইয়েস, সে তো বটেই, এবং করতে হবেও। এবং কারা কারা এই এসআইআর এর পক্ষে ছিল, কালকে এটা আমাদের পরিচিত একজন লিখলেন, এখনো কারা কারা বলছেন এসআইআর প্রক্রিয়াটা ভালো, একটুখানি হাত তুলবেন। মানে এই যারা যারা বলেছিলেন যে এই এসআইআর প্রক্রিয়াটা ভালো, তাদের কাছে আমার প্রশ্ন করতে হয়, কিসে ভালো পেয়েছিলেন তখন, আর এখন কিসে ভালো পাচ্ছেন না, কিংবা এখনো পাচ্ছেন, সেটা যদি একটু জানিয়ে দেন আমি মানে খুব বাধিত হব। এবং আমার যে পরিচিত মানুষদের কাছে আমি যখন বলছি, আরে ঠিকই আছে, ঠিক আছে মানে কি, তোর তো নিজের কিছু যায়নি, আপনার তো নিজের একটা মানুষও অ্যাডজুডিকেটেড নয়, আমার তো চারপাশে বহু মানুষ অ্যাডজুডিকেটেড অবস্থায় আছেন এবং তারা অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। একটা মানে আমি হিন্দু মুসলমান ছেড়ে দিলাম, একজন মানুষ সে এই দেশের নাগরিক থাকবে কি থাকবে না, এই অনিশ্চয়তাটা মানে একটা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে কোনো ধারণা সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে আমাদের এমএলএ এমপিদের আছে? এই প্রশ্নটা করতে হয়, মানে এটা কোথায় যেতে পারে। এই নির্বাচন কমিশনের এই একটা তুগলকিও বলবো না, সচেতন ষড়যন্ত্র
মানুষকে বেনাগরিক করার, এসআইআর কিংবা এনআরসি করে এই সচেতন ষড়যন্ত্রের বিরুদ্ধে মানে মানুষ কি করবেন, মানুষ যে দিশাহারা, তার কোনো মানে সুরাহা আমি অন্তত আপাতত দেখতে পাচ্ছি না। কি হবে আমার জানা নেই। অনেক ধন্যবাদ সুমন, তুমি সঙ্গে থাকার জন্য। দর্শকদের বলবো আপনারা যারা দেখছিলেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, এবং যারা আমাদের মতামত দেবেন, এবং আপনারা সত্যি সত্যি এসআইআর প্রক্রিয়ায় কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা নাম ওঠেনি বা কিভাবে আতঙ্কিত, এটা যদি কমেন্ট বক্সে লিখে পাঠান তাহলে মনে হয় আরো বেটার হবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।